নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইন অ্যাসোসিয়েশন উইথ আনএকাডেমি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআই রিলেটেড আমি তোমাদের অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস, তোমাদের একটা 2.5 ঘন্টার ভিডিওতে পুরো জিকে ম্যারাথন ক্লাস, 40 থেকে 45টার উপরে মক টেস্ট সিরিজ সব কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তা আজ থেকে তোমাদের কথা মাথায় রেখে আমি মাত্র 1 মাসের মধ্যে তোমাদের ডব্লিউপির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআইয়ের মেন প্লাস পিলির সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু যেগুলো সম্ভাব্য প্রশ্ন উত্তর, প্রত্যেক দিন 50টা করে প্রশ্ন উত্তর আমি কিন্তু আলোচনা করব। আর প্রথমে বলে দিই, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু ওয়ান লাইনার হবে, ঠিক আছে? কারণ তোমাদের একটা এমসিকিউ তৈরি করতে কিন্তু প্রচুর সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু ওরকম ভিডিও অনেক আমার চ্যানেলে আছে। তা যারা যারা ডব্লিউপি কনস্টেবল এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমার এই সিরিজটা, যেটা আমি আজ থেকে শুরু করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় তোমরা পাবে। এই সিরিজটা কিন্তু দেখতে থাকো, তার কারণ এখান থেকে তোমরা প্রত্যেকটা সেট থেকে একটা দুটো প্রশ্ন 110% কমন পাবে। আমি তোমাদের এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ডব্লিউবিতে কিন্তু এর বাইরে একটা প্রশ্ন তোমাদের দিতে পারে না, ঠিক আছে? তা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা কথা বলবো, তোমাদের কোনো আপডেট দিলে তোমরা কিন্তু অনেক ভিউজ দাও, কিন্তু কোনো ক্লাস দিলে তোমরা কিন্তু সেই জায়গাটায় কোনো রিচ দাও না, ঠিক আছে? মাত্র 400, 500, 300 জন কিন্তু দেখো। তা আমি চাইবো যে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেট নিয়ে 1-2 করে করছি, সেগুলো তোমরা সবাই দেখতে পারো, ঠিক আছে? তা কেমন লাগছে কোশ্চেনের কোয়ালিটি তোমরা অবশ্যই জানাবে। আর ডব্লিউবিতে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসছে না। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা আজকের প্রথম প্রশ্ন হলো, দেখা আছে যে ইতিহাসের জনক কাকে বলা হয়? তা ইতিহাসের জনক কিন্তু হেরোডোটাসকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো আছে যে অর্থশাস্ত্র কে রচনা করেন? তা অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য বা কৌটিল্য। নেক্সট দেখো আছে যে অষ্টাধ্যায়ী কে রচনা করেন? তা অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। তারপর দেখো আছে যে রাস্তরঙ্গিনী কার লেখা? তা রাস্তরঙ্গিনী কিন্তু কলহনের লেখা। তারপর দেখো আছে যে বুদ্ধচরিত কার রচনা? তা বুদ্ধচরিত কিন্তু অশ্ব ঘোষের রচনা। নেক্সট দেখো আছে যে বাংলার আকবর কাকে বলা হয়? তা বাংলার আকবর এটা কিন্তু বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। ডব্লিউবিতে কিন্তু এইসব প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে। নেক্সট দেখো আছে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তা কাশ্মীরের আকবর কিন্তু বলা হয় জয়নাল আবেদিনকে। নেক্সট দেখো আছে যে কাশ্মীরের ইতিহাস কোন গ্রন্থ থেকে জানা যায়? তা তোমরা সবাই জানো যে কাশ্মীরের ইতিহাস কিন্তু ফরহানের রাস্তরঙ্গিনী থেকে জানা যায়। তারপরে দেখো আছে যে আল বিরুনির রচিত গ্রন্থের নাম কি? তা আল বিরুনি রচিত গ্রন্থের নাম কিন্তু তহকক ই হিন্দ। নেক্সট দেখো আছে যে অশোক ভারতে কোন লিপি ব্যবহার করতেন? তা অশোক ভারতে কিন্তু ব্রাহ্মী ও খরষ্টি লিপি কিন্তু ব্যবহার করতেন। তারপরে দেখো আছে যে সবুজ বিপ্লব কোন ফসলের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল? তা সবুজ বিপ্লব এটা কিন্তু তোমরা সবাই জানো যে 1960-এর দশকে হয়, আর এখানে কিন্তু গমের ওপর সবথেকে বেশি যে গুরুত্ব সেটা কিন্তু আরোপ করা হয়েছিল। কিন্তু একটা কথা তোমাদের বলি, এই সবুজ বিপ্লব থেকে আরও তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন পরিকল্পনার সময় বা কোন পরিকল্পনা চলাকালীন কিন্তু সবুজ বিপ্লব হয়? সেটা কিন্তু হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের এটা বলতে পারে যে এই সবুজ বিপ্লব কথাটার প্রথম যে শব্দচয়ন সেটা কী করেন? তাহলে কিন্তু হবে উইলিয়াম গার্ড। আর ভারতে কিন্তু সবুজ বিপ্লবের জনক হচ্ছে স্বামীনাথন, ঠিক আছে? আর নরম্যান বোরলক কিন্তু প্রথম কিন্তু এই সবুজ বিপ্লবটা বিদেশে প্রচলন করেছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট দেখো আছে যে ভারতের পিনকোড কতগুলি থাকে? এখানে একটু ভুল লিখেছি আমি এখানে, অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে যে ভারতের পিনকোডে কতগুলি কোড থাকে? তা 6টি কিন্তু কোড থাকে। নেক্সট দেখো আছে যে মিগ ইঞ্জিন কোথায় সংশোধন করা হয়? তা মিগ ইঞ্জিন এটা কিন্তু সংশোধন করা হয় কোরাপুটে। তারপর দেখো আছে যে ভারতে কতগুলি রাজ্য আছে, ঠিক আছে? তা এখানে কিন্তু হবে ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য আছে, তা কেন্দ্রশাসিত রাজ্য কিন্তু আছে 8টি। নেক্সট দেখো আছে যে কফি গাছের কোন অংশ থেকে সংগ্রহ করা হয়? তা কফি গাছের কিন্তু ফল থেকে সংগ্রহ করা হয়। নেক্সট দেখো আছে যে ভারতের শক্তি সম্পদের প্রধান উৎস কী? তা ভারতের শক্তি সম্পদের প্রধান উৎস কিন্তু তাপবিদ্যুৎ। তারপর দেখো আছে যে সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তা সাইলেন্ট ভ্যালি এটা কিন্তু অবস্থিত কেরালাতে। নেক্সট দেখো আছে যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি? তা ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কিন্তু NH-44। নেক্সট দেখো আছে
যে 1827 সালে ভারতবর্ষের কোথায় প্রথম ডাক টিকিট চালু হয়? তা 1827 সালে ভারতবর্ষের প্রথম ডাক টিকিট চালু হয় কিন্তু করাচি। আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্রত্যেক দিনই 50টা প্রশ্ন শর্ট নোট করে খাতায় নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এইগুলোর থেকে তোমরা কিন্তু কমন পাবেই। নেক্সট দেখো আছে যে ভারতের ভৌগোলিক মানচিত্র তৈরি করে কোন সংস্থা? তা ভারতের ভৌগোলিক মানচিত্র তৈরি করে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট দেখো আছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? তা গণপরিষদের সভাপতি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, গণপরিষদে তোমাদের কিন্তু 11টা অধিবেশন হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? 1946 সালে কিন্তু তোমাদের প্রথম গণপরিষদের অধিবেশন ঘটে এবং অস্থায়ী যে প্রেসিডেন্ট সেটা কিন্তু ছিল প্রথম সদিচ্ছানন্দ। নেক্সট দেখো আছে যে ভারতের সংবিধান কবে কার্যকরী করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু কার্যকরী করা হয়। নেক্সট দেখো আছে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তা গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান প্রথম গৃহীত হয় কিন্তু 1949 সালের 26শে নভেম্বর। তোমাদের 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকারী হয় এবং 26শে নভেম্বর 1949-এ কিন্তু প্রথম গৃহীত হয়। এটা কিন্তু গোলাবেলা। নেক্সট দেখো আছে যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তা ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কিন্তু ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট দেখো আছে যে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? তা ভারতীয় সংবিধানে কিন্তু 6টি মৌলিক অধিকার আছে। তা তোমাদের প্রথমে কিন্তু মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল, সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে কিন্তু 300A নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া হয়। আর তোমাদের যে মৌলিক অধিকার, ঠিক আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু তোমাদের সংবিধানের 3য় পার্টে আছে এবং তোমাদের কিন্তু 12 থেকে একদম 35 নম্বর আর্টিকেল পর্যন্ত তোমাদের কিন্তু এই যে সংবিধান অর্থাৎ সংবিধানের মৌলিক অধিকার সেটা কিন্তু কথা বলা আছে, ঠিক আছে? তার মধ্যে তোমরা জানতে পারো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর একটা প্রশ্ন তোমাদের ডব্লিউপিতে খুব জিজ্ঞাসা করে, ইন্টারভিউতে প্রচুর জিজ্ঞাসা করে যে এই যে মৌলিক অধিকার কেউ কারোর যদি খর্ব হয় তাহলে কি সে আদালতে দ্বারস্থ হতে পারে? তা অবশ্যই কিন্তু সে হতে পারে, সে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কোনো দুটো জায়গার মধ্যে একটাতে হতে পারে, ঠিক আছে? আর 32 নম্বর আর্টিকেলকে কিন্তু বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা বলেছে, এটাও কিন্তু ডব্লিউপিতে জিজ্ঞাসা করে, ঠিক আছে? এর সাথে সাথে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি, এটা কিন্তু তোমাদের বলা হয় যে সংবিধানের মৌলিক যে অধিকার এবং মৌলিক কর্তব্য, ঠিক আছে, বা তোমাদের এটুকু বলতে পারে যে সংবিধানের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি যেটা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটার মধ্যে পার্থক্য কী? তখন তোমাদের কিন্তু এটাই বলতে হবে যে মৌলিক অধিকার কিন্তু বিচারযোগ্য আদালত কর্তৃক, কিন্তু ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ নির্দেশমূলক নীতি এটা কিন্তু বিচারযোগ্য নয়। এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে ইন্টারভিউতে কিন্তু প্রচুর প্রশ্ন এবছরেও ধরবে, এর আগের বছরও ধরেছে, ঠিক আছে? নেক্সট দেখো আছে যে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? তা ভারতীয় সংবিধানে কিন্তু তোমাদের 11টি মৌলিক কর্তব্য আছে। 51A নম্বর আর্টিকেলে কিন্তু তোমার মৌলিক কর্তব্যের কথা বলা আছে, ঠিক আছে? এবং সর্বশেষ যে মৌলিক কর্তব্যের কথা বলা আছে সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে যে শিক্ষাদান, ঠিক আছে? 14 বছর বয়সী পর্যন্ত শিক্ষাদান ম্যান্ডেটারি, সেটা কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখো যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কবে? তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু 44তম সংশোধনীতে 1978 সালে কিন্তু এটা বাদ দেওয়া হয়, আর এটা কিন্তু এখন 300A নম্বর আর্টিকেলে কিন্তু করে দেওয়া হয়, আর এটা কিন্তু এখন লিগ্যাল রাইট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো দেখো এর মধ্যে একটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যাদের হাই রোডের পাশে বাড়ি তোমরা দেখবে যে তোমাদের কিন্তু হাই রোড অথরিটি বা স্টেট হাইওয়ে যদি তৈরি করতে হয় বা ন্যাশনাল হাইওয়ে যদি তৈরি করতে হয়, তোমাদের যদি সেই জায়গাটা ভাঙে বাড়ির কোনো অংশ, দেখবে সেখানে কিন্তু তোমাদের যদি সেটা মানে মনঃপূত না হয়, তোমাদের যদি টাকা পয়সা কম দেয়, তুমি কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে বা ওই মানে যে অথরিটি তাদের বিরুদ্ধে কিন্তু তুমি আদালতে দ্বারস্থ হতে পারবে, ঠিক আছে? কিন্তু সম্পত্তির অধিকার যদি মৌলিক অধিকার হতো তাহলে কিন্তু তোমাদের সেটা তোমরা করতে পারতে না, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য কী? তার নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য কিন্তু জনকল্যাণমুখী রাষ্ট্র। নেক্সট দেখো আছে যে রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? তা রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কিন্তু 35 বছর কিন্তু বয়স লাগে। এবং আরও কিছু কিছু জিনিস তোমাদের জানা উচিত। 61 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্টের মাধ্যমে, ঠিক আছে, তোমাদের কিন্তু অপসারণ করা যেতে পারে। রাষ্ট্রপতি কিন্তু আমাদের যে ভারতবর্ষের, ঠিক আছে, সর্বোচ্চ প্রধান অর্থাৎ একদম কিন্তু নমিনাল এক্সিকিউটিভ, ঠিক আছে? আর এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর রাষ্ট্রপতি কিন্তু যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন,
তারপর তোমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের রাজ্যের যে রাজ্যপাল, তাদেরকে কিন্তু নিজে নিয়োগ করেন। এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। আর কোনো বিলকে কিন্তু সে অ্যাক্ট হিসাবে পাশ করতে পারে রাষ্ট্রপতি, এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগবে। তা লোকসভার সদস্য হতে গেলে কিন্তু ন্যূনতম 25 বছর বয়স লাগবে। তা দেখো আমাদের ভারতের যে সংবিধান, তোমরা কিন্তু এই যে ত্রিভুজ আকারে দেখবে এরকম কিন্তু 3টে পার্ট আছে। প্রথমে কিন্তু তোমাদের রাষ্ট্রপতি, তারপর কিন্তু তোমাদের রাজ্যসভা, তারপর কিন্তু লোকসভা। ঠিক আছে, রাজ্যসভায় কিন্তু তোমাদের বয়স বা এটা কিন্তু উচ্চকক্ষ। ঠিক আছে, এখানে কিন্তু মানুষের দ্বারা সরাসরি নির্বাচিত হয় না, কিন্তু লোকসভায় এখানে কিন্তু মানুষের দ্বারা একদম সরাসরি নির্বাচিত হয়। এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে স্নায়ুতন্ত্রের একক কী। তার স্নায়ুতন্ত্রের একক কিন্তু নিউরন। তারপর দেখো আছে যে সূর্যালোক যে ভিটামিন সংশ্লেষে সাহায্য করে তার নাম কি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা কিন্তু ভিটামিন ডি। নেক্সট দেখো আছে যে যে রোগে আক্রান্ত ব্যক্তির চিনি খাওয়া উচিত নয় সেটির নাম কি। তা ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত ব্যক্তিদের কিন্তু চিনি খাওয়া উচিত নয়। নেক্সট দেখো আছে যে মহাজাগতিক রশ্মি মূলত যে তড়িতাহত কণা দ্বারা গঠিত, তা সেটা কিন্তু প্রোটন। নেক্সট দেখো আছে যে বিশুদ্ধ সোনা কত ক্যারেটের হয়। তা বিশুদ্ধ সোনা কিন্তু 24 ক্যারেটের হয়। নেক্সট দেখো আছে যে সর্বাধিক ক্যালোরি পাওয়া যে প্রকার খাদ্য তা হলো স্নেহজাতীয় পদার্থ। তারপর দেখো আছে যে যে সকল জীবের দেহে একই সঙ্গে স্ত্রী ও পুরুষ জননাঙ্গ দেখা যায় তাদেরকে কি বলে। তা তাদেরকে কিন্তু হার্মাফ্রোডাইটাস বলা হয়। নেক্সট দেখো আছে যে ভিটামিন সি এর অভাবজনিত রোগগুলির নাম কি। তো এটা কিন্তু তোমাদের ডব্লিউপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তা স্কারভি এবং পাইরিয়া এটা কিন্তু ভিটামিন সি এর দ্বারা অভাবজনিত রোগ। নেক্সট দেখো আছে যে জিনের উপাদান কি। তা জিনের উপাদান কিন্তু ডিএনএ। তারপর দেখো আছে যে একটি কলয়েডীয় দ্রবণের উদাহরণ বলো। তা একটি কলয়েডীয় দ্রবণের উদাহরণ কিন্তু দুধ। তারপর দেখো আছে যে ভারতের প্রথম পুরুষ ভারতরত্ন প্রাপকের নাম কি। তা ভারতের প্রথম পুরুষ যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম পুরুষ লোকসভার অধ্যক্ষের নাম কি। তা ভারতের প্রথম পুরুষ লোকসভার অধ্যক্ষের নাম কিন্তু জিভি মাভালাঙ্কার। নেক্সট দেখো আছে যে প্রথম বিদেশি পুরুষ ভারতরত্ন প্রাপকের নাম কি, অর্থাৎ প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপকের নাম কি। এটা কিন্তু ডব্লিউবি 2019-এর প্রিলিমিনারি প্রশ্ন। তা এটা কিন্তু খান আব্দুল গফর খান এটা হবে। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম পুরুষ প্রধানমন্ত্রীর নাম কি। তা ভারতের প্রথম পুরুষ প্রধানমন্ত্রীর নাম তোমরা সবাই জানো যে এটা কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম আইসিএস অফিসারের নাম কি। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তোমাদের কিন্তু সিভিল ডিফেন্সের এক্সামে কিছুদিন আগে যেটা সংগঠিত হলো সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি। তোমরা সবাই জানো যে প্রতিভা প্যাটেল কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি। তা আশাপূর্ণা দেবী কিন্তু ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তারপর দেখো আছে যে ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কি। তা ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কিন্তু সরোজিনী নাইডু। তারপর দেখো আছে যে ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্সের নাম কি। তা ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্সের নাম কিন্তু সুস্মিতা সেন। তারপর দেখো আছে যে ভারতের প্রথম মহিলা বুকার প্রাইজ প্রাপকের নাম কি। তা ভারতের প্রথম মহিলা বুকার প্রাইজ প্রাপকের নাম কিন্তু অরুন্ধতী রায়। তাই এই ছিল তোমাদের প্রথম সেটের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর বাইরে তোমাদের কিন্তু ডব্লিউবিপিতে কিছু দেয় না। ঠিক আছে, আমি সেই রিলেটেড নিয়েই তোমাদের কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। আর তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমাদের পড়ার ব্যাচে তোমাদের কোচিংয়ে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা প্রত্যেকদিন 50টা করে প্রশ্ন পড়ো। তোমরা কিন্তু একটাতেও আটকাবে না, যেমন বাড়িতে পড়াশোনা করছো করে যেতে পারো। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও নিচে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবং আনএকাডেমিতে তোমরা কীভাবে আমার কোড ইউজ করে ফ্রিতে মক টেস্ট লাইভ ক্লাস দেখতে পারবে সেগুলো পরের স্লাইডে দেখে নাও। তাছাড়া আবগারি মেন, ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউবি এসআইয়ের জন্য তোমরা ব্যাচে যুক্ত হতে চাও এবং যাদের ম্যাথ, রিজনিং, ইংলিশের মাধ্যমিক লেভেল থেকে অনেক প্রবলেম আছে, অর্থাৎ যাদের বেস ক্লিয়ার নেই, তোমরা কিন্তু আনএকাডেমির অদম্য ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো, যেটা 9th মার্চ থেকে শুরু হচ্ছে। তা তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারলে আমার যে কোডটা MANASPSC মানুষ পিএসসি, এই কোডটা ইউজ করলে কিন্তু 10% অফ পাবে। এবং আমার কোড ইউজ করে কিন্তু তোমরা বিভিন্ন ফ্রি কুইজ, ফ্রি মক টেস্ট, ফ্রি লাইভটা সেইগুলো কিন্তু পাবে। তা যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই আনএকাডেমিতে তোমরা আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং আমার কোডটা অবশ্যই ইউজ করো যাতে তোমরা ফ্রিতে সব কিছু পেতে পারো। এবং তোমরা কোনো ব্যাচ কোর্সে ভর্তি হলে আমার কোডটা ইউজ করলে তোমরা কিন্তু
পুরোপুরি 10% ছাড় পাবে। তাই এখানে কিন্তু তোমাদের ইংলিশ, ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের জন্য তোমাদের কিন্তু একদম পুরোপুরি পক্ত করে দেওয়া হবে। তা আনএকাডেমির এই কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই হতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো সেগুলো যদি তোমরা আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড, MANASPSC অর্থাৎ মানুষ পিএসসি। এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।